বীর্য পরীক্ষা বা সিমেন অ্যানালাইসিস টেস্ট কি ও কেন করা হয় এবং কিভাবে কিংবা এই টেস্ট করার আগে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় এই সব বিষয় নিয়ে আমি আছি মেডিকেল টেকনোলজিস্ট শাকিল আহমেদ। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো। প্রজননে অক্ষমতার সমস্যায় প্রথমেই আঙুল ওঠে নারীর দিকে। কিন্তু সন্তান ধারণে অক্ষম কোনো দম্পতি চিকিৎসকের দ্বারস্থ হলে প্রথমে যে পরীক্ষাটি করতে দেওয়া হয় সেটি হলো বীর্যের পরীক্ষা বা সিমেন অ্যানালাইসিস। কারণ চিকিৎসার দাঁড়িপাল্লায় পুরুষ ও নারীর আলাদা করে কোনো গুরুত্ব নেই। একটি ভ্রূণের সৃষ্টির জন্য উৎকৃষ্ট ডিম্বাণু যেমন দরকার তেমনি প্রয়োজন সুস্থ সবল সচল শুক্রাণু। চিকিৎসার শুরুতে দম্পতির সাধারণ রক্ত পরীক্ষা বা হরমোন পরীক্ষার সঙ্গে পুরুষের বীর্য বিশ্লেষণ সিমেন অ্যানালাইসিস স্পার্ম কাউন্ট টেস্ট করিয়ে নেওয়ার কারণ হল এই পরীক্ষা তুলনামূলক সহজ, খরচ কম, ঝুঁকি একদমই নেই। বীর্য পরীক্ষা বা সিমেন অ্যানালাইসিস টেস্ট পুরুষের বীর্য রস সিমেন সংগ্রহ করে তা ল্যাবরেটরি পরীক্ষা করা হয় সিমেন অ্যানালাইসিস টেস্টে। মূলত বীর্য রসের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, শুক্রাণুর সংখ্যা, আকার ও গতিশীলতার বিশ্লেষণ করা হয় এই পরীক্ষায়। একসঙ্গে এই সব কয়েকটি মাপকাঠিতে পাশ করা কঠিন। একজন প্রজননক্ষম পুরুষের ক্ষেত্রেও মাত্র 4% স্পার্মাটোজোয়া সমস্ত মাপকাঠিতে পাশ করতে পারে। বাকি 96% কোনো না কোনো দিকে কমতি থাকে। কখন বীর্য পরীক্ষা করা উচিত? কোনো দম্পতি যদি 1 বছর চেষ্টা করার পরও সন্তান ধারণ না করতে পারে সেক্ষেত্রে তাদের সন্তান ধারণে অক্ষমতার সমস্যা আছে বলে ধরে নেওয়া হয়। এক্ষেত্রে চিকিৎসকরা প্রথমেই স্পার্ম অ্যানালাইসিস টেস্ট করিয়ে দেখে নেন শুক্রাণুর কোনো সমস্যা রয়েছে কিনা। এছাড়া ভ্যাসাক্টমি করার পরে বীর্যে শুক্রাণু আসছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে এই পরীক্ষা করা হয়। বীর্য পরীক্ষার প্রস্তুতি। 1. পরীক্ষার 4 থেকে 5 দিন আগে থেকে হস্তমৈথুন বা সহবাস থেকে বিরতি থাকতে হবে। 2. মদ্যপান, ধূমপান, নেশার বস্তু বা ক্যাফিন রয়েছে এমন সামগ্রী 2 থেকে 5 দিন এড়িয়ে চলতে হবে। 3. হরমোনের কোনো ওষুধ খেলে সেটা বন্ধ রাখতে বলতে পারেন চিকিৎসক। বীর্য সংগ্রহের পদ্ধতি। বীর্য সংগ্রহের সাধারণ উপায় হল হস্তমৈথুন বা সহবাস। বীর্য বিশ্লেষণের মাপকাঠি। শুক্রাণুর সংখ্যা। পুরুষের সন্তান ধারণে অক্ষমতার একটা কারণ বীর্য রসের শুক্রাণুর সংখ্যা পরিমাণ মতো না থাকা। শুক্রাণুর গতিশীলতা। শুক্রাণুর সংখ্যার পরেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো গতিশীলতা বা শুক্রাণুর সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা। শুক্রাণুর আকার। একটি শুক্রাণুর মোটামুটি 3টি অংশ থাকে, মাথা, মধ্যভাগ ও লেজ। কোনো শুক্রাণুর মাথা, কারো আবার হয়তো লেজের সমস্যা থাকলে সে কখনো বাবা হতে পারবে না। বীর্যের পরিমাণ। মোটামুটি ভাবে বলা হয় বীর্যের পরিমাণ 2 থেকে 5 ml স্বাভাবিক। ফ্রুক্টোজ। শুক্রাণুর গতিশীলতা আর প্রাণশক্তি পরিমাপের জন্য ফ্রুক্টোজ লেভেল বিশ্লেষণের দরকার হয়। বীর্যের পিএইচ। পিএইচ এর মাত্রা 7.2 থেকে 7.8 এর মধ্যে থাকলে তা স্বাভাবিক। পিএইচ 8 এর বেশি থাকার অর্থ ইনফেকশন হয়েছে। আর 7 এর কম হলে বুঝতে হবে নমুনাটি কোনো কারণে নষ্ট হয়েছে অথবা সেমিনাল ভেসিকেলে ব্লকেজ রয়েছে। বীর্যের তারল্য। বীর্য প্রথমে ঘন থাকলেও পরে সেটি জলের মতো তরলে পরিণত না হলে শুক্রাণু এগোতে পারে না। 30 থেকে 60 মিনিটের মধ্যে বীর্য তরলে পরিণত না হলে সমস্যা আছে ধরে নেওয়া হয়। বীর্যের রং। স্বাভাবিক বীর্য সাদা থেকে হালকা ধূসর রঙের ও অস্পষ্ট। বয়স বাড়লে হালকা হলদে ভাব আসে। বীর্যের রং লালচে বা হালকা বাদামি হওয়ার অর্থ রক্ত মিশেছে। কিছু ওষুধের প্রভাবে বীর্যের রং গাঢ় হলুদ বা সবুজে হয়। প্রাথমিক এই সব মাপকাঠিতে বীর্যে কোনো অস্বাভাবিকত্ব চোখে পড়লে আরও কিছু পরীক্ষা করতে দেন চিকিৎসকেরা। যেমন উচ্চ তরঙ্গ আল্ট্রাসাউন্ড প্রবাহের সাহায্যে শুক্রাশয় ও সংযুক্ত গঠন খতিয়ে দেখা হয়। পিটুইটারি গ্রন্থি ও শুক্রাশয়ে নিঃসৃত কিছু হরমোনের মাত্রা জানার জন্য রক্ত পরীক্ষা করা হয়। শুক্রাণু মূত্রথলিতে চলে যাচ্ছে কিনা বোঝার জন্য পোস্ট ইজাকুলেশন ইউরিনালাইসিস করা হয়। জিনগত সমস্যা নির্ধারণের জন্য রক্ত পরীক্ষা করা হতে পারে। ক্ষেত্রবিশেষে শুক্রাশয়ের বায়োপসি করেও দেখা হয় শুক্রাণুর সংখ্যা ঠিক আছে কিনা। মনে রাখতে হবে মাত্র একবার বীর্য পরীক্ষায় যথার্থ ফল পাওয়া যায় না। আরও 2বার পরীক্ষা করে একটা গড় ধরে হিসাব করলে ভালো। কম করে 2 থেকে 4 সপ্তাহের যেন ব্যবধান থাকে দুটো পরীক্ষার মাঝে। সমীক্ষায় দেখা গিয়েছে বীর্য বিশ্লেষণের প্রথম বারে গুণগত মান তুলনায় খারাপে আসে। এই ধরনের আরো নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।